স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। কুয়েটের শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার, বহিষ্কার ও ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ ৬ দাবিতে অনড় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষায় না ফেরার ঘোষণা দিয়েছেন তারা। এদিকে দিনভর অবরুদ্ধ থাকার পর বিকেলে মুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে যুক্ত হয়েছেন রামিম চৌধুরী। রামিম, দাবি পূরণে ছাত্রদের নতুন কোনো কর্মসূচি আছে কিনা, একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি বলছে? মুফতি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু দিনভর আজকে উত্তেজনা কাজ করেছে। আজকে কিন্তু সকাল থেকেই আমরা এই ক্যাম্পাসে রয়েছি এবং সকাল থেকেই আমরা দেখেছি যে শিক্ষার্থীরা যারা রয়েছেন তাদের যে দাবি ছিল সেই দাবিতে কিন্তু একেবারে অনড় ছিলেন। এর মধ্যে বেলা 11:30টার পর থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে একটি সিন্ডিকেট মিটিং করা হয় এবং সিন্ডিকেট কমিটির যে মিটিং সেটি কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই চলে এবং এটি কিন্তু ভার্চুয়ালি হয়েছিল এবং সেই সিন্ডিকেট কমিটির মিটিংয়ে শিক্ষার্থীদের যে দাবিগুলো তাদের কাছে রাখা হয়েছিল সেই দাবির বেশ কিছু দাবি কিন্তু তারা পূরণের কথা বলেছিলেন। এর মধ্যে কিন্তু তারা 28 তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণাও দিয়েছেন এই সিন্ডিকেট মিটিংয়ের মাধ্যমে। তবে ভিসি, প্রভিসি এবং বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র কল্যাণ পরিচালক তার যে পদত্যাগের যে দাবিটি ছিল শিক্ষার্থীদের, সেই দাবি কিন্তু তারা পূরণ করেনি এবং সব দাবি পূরণ না হওয়াতে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা যে ভিসি, প্রভিসি এবং ছাত্র বিষয়ক যে কল্যাণ পরিচালক ছিলেন তাদের কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে এবং তাদের প্রত্যাখ্যান করার পরেই কিন্তু তারা যার যার হলে ফিরে গিয়েছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ভিসি এখানে অবরুদ্ধ ছিলেন। আমার পিছনে যে ভবনটি দেখছেন সেই ভবনেই কিন্তু তিনি অবরুদ্ধ ছিলেন এবং তারপরে এখানকার শিক্ষার্থীরা এখান থেকে চলে যাওয়ার পরে কিন্তু তিনি এখান থেকে বের হয়ে তার বাসভবনের দিকেই গেছেন। তবে তিনি কিন্তু সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি। তবে প্রভিসি যিনি ছিলেন তিনি কিন্তু বের হওয়ার সময় সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তিনি যেটি বলছেন যে সিন্ডিকেট কমিটির যে সভা হয়েছে সেই সভাতে কিন্তু এখানে ছাত্র রাজনীতি টোটালি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং এর পাশাপাশি ছাত্ররা যেসব দাবি তারা জানিয়েছেন সেই দাবির বেশিরভাগ দাবি কিন্তু তারা পূরণ করার চেষ্টা করেছেন। তবে পদত্যাগের ব্যাপারে কিন্তু তারা এখনো পর্যন্ত কিছু জানায়নি। তবে শিক্ষার্থীরা সবাই কিন্তু যার যার হলে চলে গেছেন এবং তারা যতক্ষণ পর্যন্ত নতুন ভিসি নিয়োগ না হবে ততক্ষণ পর্যন্ত তারা শিক্ষা কার্যক্রমে ফিরবেন না বলে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে কুয়েট থেকে সবশেষ খবর। সহকর্মী রামিম চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত ছিলেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় সংঘর্ষের ঘটনা নিয়ে ছাত্র শিবিরকে জড়িয়ে মিথ্যাচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম। দুপুরে লক্ষ্মীপুর সদরে সুবিধাবঞ্চিতদের মাঝে ফুড প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এছাড়া কুয়েটের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত বলে দুঃখ প্রকাশ করেন তিনি। ঘটনাটি সংঘটিত হয়েছে এটা খুবই দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত আমরা বলতে পারি এবং সেখানে ছাত্র শিবিরকে জড়িয়ে কিছু মিথ্যাচার করা হয়েছে। এটা সব পরবর্তীতে বেরিয়ে আসছে যে এই ঘটনার সাথে মূলত একটি ছাত্র সংগঠন সম্পৃক্ত। আমরা আহ্বান করব যে আমাদের ব্লেম গেমের যে পলিটিক্সটা এটা আসলে বন্ধ করা উচিত। চট্টগ্রামে ওয়াসার মূল সরবরাহ পাইপলাইন ফেটে চট্টগ্রামের অর্ধেক শহরে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন অন্তত 30,000 গ্রাহক। জলাবদ্ধতা প্রকল্পে কাজ করার সময় অসাবধানতায় পাইপলাইনে বড় সড় ছিদ্রের সৃষ্টি হয়। এই পাইপলাইনে রাঙ্গুনিয়া প্রকল্প থেকে দৈনিক 14 কোটি লিটার পানি সরবরাহ করা হয়। কর্মকর্তারা বলছেন পাইপলাইন মেরামত কাজ শেষ করতে সময় লাগতে পারে আরও 48 ঘন্টা। বাকিটা জানাবেন হোসেন জিয়াদ। চট্টগ্রাম নগরীর অক্সিজেন কোয়াইশ রোডের খালে চলা জলাবদ্ধতা প্রকল্পের কাজে অসাবধানতায় গেল সোমবার সন্ধ্যায় ফেটে যায় ওয়াসার মূল পাইপলাইন। সরেজমিনে দেখা যায় 48 ইঞ্চি ব্যাসের এই পাইপলাইন মাটির 10 ফুট গভীরে। ওয়াসার কর্মকর্তারা বলছেন রাঙ্গুনিয়া পানি শোধনাগার প্রকল্প থেকে প্রতিদিন গড়ে 14 কোটি লিটার পানি আসে
এই পাইপলাইনে, যা সরবরাহ করা হয় আগ্রাবাদ, হালিশহর, দেওয়ানহাট, ওয়াসা, লালখানবাজার সহ নগরীর অর্ধেক এলাকায়। ফাটলের কারণে এসব এলাকায় পানি সরবরাহ বন্ধ গত মঙ্গলবার থেকে। একই সাথে বন্ধ রাখা হয়েছে রাঙ্গুনিয়া পানি শোধনাগার প্রকল্পের উৎপাদনও। সিস্টেম লস বাদ দিয়ে নগরীতে চট্টগ্রাম ওয়াসা প্রতিদিন পানি সরবরাহ করে ৩৫ কোটি লিটার। প্রায় অর্ধেক সরবরাহ বন্ধ হয়ে পড়ায় দেখা দিয়েছে পানি সংকট, যা আগামী 2 দিনে আরও বাড়তে পারে। পানি সংকট নিরসনে বিকল্প উপায় খুঁজছে সাধারণ মানুষ। গত কদিন তো পানি আসেইনি, এমন একটা অবস্থা হয়েছে যে মৃত ব্যক্তিকে গোসল করানো যাচ্ছে না। যদি ওয়াসার পানি না থাকে তো এখানে মানুষের চলাটা মানে দুরূহ ব্যাপার। এক গ্রাম পানি 300 টাকা কিনে আনতে হইতেছে, তাই এখানে ভাড়া থেকে আমরা অনেক কষ্ট পাইতেছি পানির জন্য। গোসল না করলেও মাথা ঘুরা অসুস্থ পড়তেছে মানুষে, খাওয়া দাওয়া বাচ্চারা খাইতে পারতেছে না পানির জন্য। ঘটনার পর থেকে পাইপলাইন মেরামতে দিনরাত কাজ করছেন ওয়াসা শ্রমিক কর্মকর্তারা। তবে কাজ শেষ হতে সময় লাগবে 1-2 দিন। এরপর পানি সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে আরও 1 সপ্তাহ। ঢালাই ভাঙার পরে আমরা এখন প্রিলিমিনারি আমরা চেষ্টা করব যে শর্টকাট ওয়েতে যেভাবে আপনার ওয়েল্ডিং করে এই পাইপটা তাড়াতাড়ি রিকভার করা যায় কিনা। তো সেটা যদি হয় আমরা আশা করি আজকের দিনের মধ্যেই আমরা সেটা করে ফেলতে পারবো। আর যদি সেটা আমরা না পারি তাহলে কিন্তু আমাদেরকে আরও কিছু টাইম লাগবে, কারণ আমাদের পুরো পাইপটাই তখন পরিবর্তন করতে হবে। নগরীতে সড়ক, ফ্লাইওভার নির্মাণ কিংবা জলাবদ্ধতার মতো বড় বড় প্রকল্পের কাজ করতে গিয়ে প্রায়শই পাইপলাইন ফেটে যাওয়ার ঘটনা ঘটছে। ওয়াসার কর্মকর্তারা বলছেন, এভাবে পাইপ ফেটে যাওয়ার পর সিটি কর্পোরেশন সহ নানা সংস্থার অনুমতি নিতে হয় মেরামত কাজে। এতে ভোগান্তি বাড়ে নগরবাসী এবং ওয়াসারও। এবার মূল পাইপলাইনে ফাটলের কারণে সে ভোগান্তি আরও বাড়ল। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। ছাত্র শিবির সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি ও রাজনৈতিক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে ইসলামী ছাত্র শিবির। দুপুরে নোয়াখালীর সুধারাম মডেল থানায় 2 জন আইনজীবী সহ ইসলামী ছাত্র শিবিরের নোয়াখালী শহর শাখার আইন বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন। এ সময় শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও নোয়াখালী শহর শাখার সভাপতি হাবিবুর রহমান আরমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে একটি সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় তারা বলেন, সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ গাজী সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি ও রাজনৈতিক বিদ্বেষ ছড়িয়ে ছাত্র শিবিরের নেতাকর্মী ও সমর্থকদের হত্যার ষড়যন্ত্র করছেন। এদিকে অভিযোগ পাওয়ার পর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। সন্ত্রাসকে উস্কিয়ে দেওয়ার এবং ছাত্র শিবিরের জনশক্তির উপরে হামলা করার জন্য তিনি তার ফেসবুক এবং তার সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করেছেন। এটি আমরা খুবই উদ্বিগ্ন তার এই আচরণে। সাইবার রিলেটেড বিষয়ে ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা একটা অভিযোগ পেয়েছি। এই অভিযোগটা আমরা তদন্ত করতেছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গাজীপুর টঙ্গীর মিরাশপাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। এ সময় 2টি কারখানা ও একটি বাসা বাড়িতে অভিযান চালিয়ে 2,25,000 টাকা জরিমানা করা হয়। বুধবার দুপুরে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে মোহাম্মদিয়া কালার ট্রেডিং, মোহাম্মদিয়া ইয়ার্ন ডাইং নামের 2টি কারখানা ও একটি বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে কারখানা দুটির কর্তৃপক্ষকে 1.5 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বাসার মালিককে জরিমানা করা হয় 75,000 টাকা। 26 মার্চ সামনে রেখে সাভারে বিভিন্ন সড়কে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার হাইওয়ে থানার পুলিশকে সঙ্গে নিয়ে এই অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম। এ সময় সিএনবি সহ বিভিন্ন স্থানে সড়ক দখল করে গড়ে তোলা 10 থেকে 12টি দোকান বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। সেই সাথে নতুন করে সড়ক দখল করে দোকানপাট বসালে তাদের বিরুদ্ধে মামলা সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় সাভার হাইওয়ে থানার ওসি সৌগাতুল আলম সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এখানে আজকে সিএমবি মোড়ে যে অবৈধ দোকান ছিল, যেগুলো রাস্তার জায়গা দখল করে
ব্যবসা করতেছিল, যার ফলে ট্রাফিক জ্যাম তৈরি হচ্ছিল। তো আমরা জনস্বার্থে ট্রাফিক জ্যাম নিরসনের জন্য আজকে আমরা আমাদের উপজেলা প্রশাসন, আমাদের হাইওয়ে পুলিশ, আমাদের সাভার মডেল থানা সহ আমরা সকলে একটা যৌথ অভিযান পরিচালনা করে এই অবৈধ সকল দোকান আমরা ঘুরিয়ে দেওয়া হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় বেপরোয়া সাদা মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন এখন টিভির রাজশাহী ব্যুরো রিপোর্টার মাসুমা আক্তার। সিএনজি থেকে ছিটকে মহাসড়কে পড়ে থাকলেও ভোরের নির্জনতায় সাথে সাথেই তাকে উদ্ধার করা হয়নি। দুমড়ে মুচড়ে যায় সেই সিএনজিটি। পুলিশ বলছে দায়ী যানবাহনটি চিহ্নিত করা হবে, এর চালককেও গ্রেপ্তারে তৎপরতা চলছে। কুমিল্লার পদুয়ার বাজারের সেই দুর্ঘটনাস্থল ঘুরে জানাবেন খালেদ সাইফুল্লাহ। ছবিতে ছিলেন বাসির আহমেদ। ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, দ্রুতগামী যানবাহনের গন্তব্যে যাওয়ার প্রতিযোগিতা চলে এখানে। চালকের অসতর্কতা মুহূর্তেই বড় দুর্ঘটনার কারণ এই মহাসড়কে। রোদ বৃষ্টি সহ নানা জটিলতা সয়ে কৃষকের উৎপাদিত এই সবজি এবার যাবে ভোক্তার হাতে। গেল 14 ফেব্রুয়ারি শুক্রবার ভোর 6টা, ভোরের আলো কেবল ফুটছিল তখন। রাজশাহী থেকে নিজের শ্বশুরবাড়ি যাওয়ার পথে পদুয়ার বাজার ইউটার্ন এলাকায় বাস থেকে নামেন এখন টিভির রাজশাহী ব্যুরো রিপোর্টার মাসুমা। স্বামী সৈকত সহ একটি সিএনজি অটোরিকশায় ওঠা মাত্রই পেছন থেকে ধাক্কা দেয় একটি সাদা মাইক্রোবাস। আর তখনই সিএনজি থেকে ছিটকে মহাসড়কে পড়েন মাসুমা, তার স্বামী ও সিএনজি চালক। রাস্তায় কোনো পথচারী না থাকলেও অদূরে দুটি দোকান থেকে ঘটনা প্রত্যক্ষ করেন রুহুল আমিন ও রাসেল। সকাল 6:40 মানে এখানে একটা ঘটনা হয়েছিল। মানে এখানে একটা লরি দাঁড়াতে ছিল। লরি দাঁড়ানোর পরে ওই দিকের থেকে একটা গাড়ি আছে সিএনজি, এদিকে তো একটা সিএনজির পিছনে আসছিল আপনার হাইসে ছিল, হাইসাই মারি দিচ্ছে। একটা গাড়ি লরি সাইডে দিয়ে খারাপ ছিল, তারপরে মনে করেন না আমরা এনে ছিলাম, এর মধ্যে হাই এক্সট্রা ঢাকা থেকে আইয়ে মারিয়ে দিস পিছন দিয়া। এর মধ্যে একটা মহিলা ছিল, একটা পুরুষ নূরজান থেকে আইয়া সিএনজি ড্রাইভারে ডাক দিছে। এই বেশ কিছু সময় সড়কে পড়েছিল মাসুমা। এ সময় ঘাতক মাইক্রোবাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযোগ রয়েছে দূরপাল্লার পরিবহনগুলো পদুয়ার বাজার থেকে বেশ দূরে যাত্রীদের নামিয়ে দেয় প্রায়ই দুর্ঘটনা ও ছিনতাইয়ের শিকার হন যাত্রীরা। এটা আপনার পদুয়ার বাজার বিশ্ব রোড সন্ধু হোটেলের অপর সাইডে গাড়িগুলো এখানে থামি যাত্রীগুলো নামায় দেয়। এখান থেকে নুরজানে যেগুলো হোটেল বেরোতে দেয় নুরজানেরগুলো নুরজানে চলে যায়। খোলা জায়গা জি পেছনে মার্কেট রাস্তার ভিতরে নামায় দেয়। গাড়িগুলা যে হোটেল নূরজাহানের অপর পাশে নামায়, তারা খোলা জায়গায় নামায় এবং কি ইউটার্নের একটু আগে দিয়ে নামায়, এমন একটা বিপদ সীমা জায়গায় নামায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও অনুসন্ধানে জানা যায় মাইক্রোবাসটি নতুন ও সাদা রঙের। জনৈক প্রবাসীকে নিয়ে মাইক্রোবাসটি ঢাকা থেকে ফিরছিল বলেও জানা গেছে। গাড়ির নম্বর প্লেটের শেষ 3 ডিজিট 485। এদিকে ঘাতক মাইক্রোবাস ও চালককে ধরতে তৎপরতার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। অধিক গুরুত্ব দিয়ে এই বিষয়টা দেখব। পাশাপাশি আমাদের অন্যান্য পুলিশের যে ইউনিট আছে, জেলা পুলিশ, তারা হেল্প করবে। আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, এখানে সিসিটিভি ক্যামেরা আছে, ফলে কি ঘটনা ঘটছে, কোত্থেকে এর পিছনে অন্য কোনো দুরভিসন্ধি আছে কিনা, সকল বিষয় আমরা তদন্তের মাধ্যমে নিয়ে আসতে পারবো। সড়কে চালকের অসতর্কতা ও অদক্ষতায় যে তাজা প্রাণ ঝরে যায় তার দগদগে স্মৃতি বাকি জীবন বয়ে বেড়াতে হয় স্বজনদের। প্রতিদিন মাসুমার মতোই অনেক প্রাণ ঝরছে মহাসড়কে, তবুও ফিরছে না শৃঙ্খলা। ঘাতক চালককে দ্রুতই আইনের আওতায় আনা হবে এমন প্রত্যাশাই সবার। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 21তম চা নিলামে বড় ধরনের মন্দা। 3টি ব্রোকার্স হাউসের বিপুল পরিমাণ চা নিলামে উঠলেও বিক্রি হয়েছে মাত্র 2,500 কেজি। সকালে শ্রীমঙ্গলের খান টাওয়ারে মাত্র 20 মিনিটে শেষ হয়ে যায় চায়ের 21তম নিলাম। এবার নিলামে উঠেছিল 1,22,253 কেজির বেশি চা। তবে বায়ারের অনুপস্থিতিতে বিক্রি হয় একমাত্র শ্রীমঙ্গল ব্রোকার্স হাউসের মাত্র 2,500 কেজি চা। এদিকে জালালাবাদ টি ব্রোকার্স ও রূপসী বাংলা টি ব্রোকার্স এর কোনো চাই বিক্রি হয়নি। এবারে নিলামে অবিকৃত রয়েছে প্রায়
1,19,753.40 কেজি চা। এর আগে 20তম নিলামে 1,08,684.30 কেজি চা নিলামে উঠলেও বিক্রি হয় 17,320.5 কেজি চা। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন টিভিতে।